ড্যান্সিং প্লে 1518 সালের জুলাই মাসের ঘটনা। মিসেস ত্রোফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। কিছুতেই তার নাচ থামছিলই না। এক সপ্তাহ পর আরো 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে। এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় 400 জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেনি। আসলে এটি ইতিহাসের একটি ভয়াবহ মহামারী ছিল, যা কিনা একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছিল। এই রোগে আক্রান্ত মানুষেরা শত অনিচ্ছা সত্ত্বেও নিজেদের নাচ থামাতেই পারছিল না। ক্লান্তি, অনিচ্ছা, রোগবালাই, ক্ষুধা, তৃষ্ণা এসব কিছুই মানুষের নাচ থামাতে পারছিল না। অর্থাৎ আপনি চাইছেন না যে আপনি নাচবেন, কিন্তু আপনি অবিরত নাচতেই আছেন। আপনার হাত পা নিজে নিজেই মুভ করছে। এই ভয়াবহ রোগে আক্রান্ত মানুষেরা ততক্ষণ পর্যন্ত নাচতে থাকতো যতক্ষণ না তারা ক্লান্তি, ক্ষুধা বা অন্যান্য রোগের কারণে মারা না যায়। ভাবতে পারছেন, যাকে বলে একেবারে মৃত্যু অবধি নাচ। এই ডান্সিং প্লেগ নিয়ে পিনিক পায়ের আলাদাভাবে একটি বিশেষ ভিডিও আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন অনেকেরই আছে, কিন্তু যাদের কাছে প্রপার সেফটি থাকে না, তারা অনেকেই সেখানেই মারা যায়। তখন তাদের লাশ কেউ সেখান থেকে উদ্ধারও করতে আসে না। এমনকি এটা নিয়ে তেমন ভাবে কারো কোনো মাথা ব্যথাও নেই। মানুষ এখানে মরে পড়ে থাকে, কেউ ওঠাতেও চায় না। ধরতে গেলে এটি একটি মৃত্যুফাঁদই বলা চলে। এটি মৃত্যুফাঁদ জানার পরও মানুষ সেখানে বারবার যায়। প্রতি বছর কত মানুষ এখানে মারা যায় তার কোনো হিসাবই নেই। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই মৃত্যুফাঁদে পা দেওয়ার মানেটা কি? জেনে শুনে আপনি শুধু কেন নিজের জীবন নিয়ে নিশ্চিত ছিনিমিনি খেলতে যাবেন? কি এমন নেশা, যে নেশায় পড়ে মানুষ নিজের জীবনের কথাও ভাবে না? আমার মতে এই মাউন্ট এভারেস্ট আরোহণের ব্যাপারটাই ব্যান করে দেওয়া উচিত। কেননা যেখানে নিশ্চিত মৃত্যুফাঁদ, সেখানে মানুষকে প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে এভারেস্ট জয় করার জন্য, যা আমার নজরে সত্যি ননসেন্স। মারিয়া গোমেজ পেরিরা 1971 সালের অগাস্ট মাসে মারিয়া গোমেজ তার রান্নাঘরে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে তিনি তার রান্নাঘরের ফ্লোরে একটি আজব ধরনের জিনিস দেখতে পান। আসলে ফ্লোরে একটি অদ্ভুত ছবি আঁকা ছিল, যা কোনো সাধারণ দাগের মতো ছিল না, বরং তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটি আসলে ছিল একটি ভয়াবহ চেহারা। অনেক কিছু দিয়ে তিনি সেই দাগ ওঠানোর চেষ্টা করেন। যখন তিনি বিফল হন, তখন মারিয়ার হাজবেন্ড সেই জায়গাটিতে কুড়াল দিয়ে ভেঙে ফেলেন। কিন্তু এর পরের দিনই আবার সেখানে একই ধরনের চিত্র নিজেই হয়ে গিয়েছিল, যার কারণে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর রান্নাঘরটিকে তালাবদ্ধ করে দেন। তারপর তারা একটি প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে ডেকে আনেন এই ব্যাপারটিকে ইনভেস্টিগেট করার জন্য। তিনি এসে যখন রান্নাঘরটির সেই ভাঙা জায়গাটি আরো বেশি ভাঙলেন, তখন তারা সেই রান্নাঘরটির নিচে অনেকগুলো কঙ্কাল পান। কিছু কঙ্কাল তো 700 বছর পুরনো ছিল। এই কঙ্কালগুলো পাওয়ার পর তারা সেই গর্তটি মাটি দিয়ে ভরে দেয় এবং সেখানে পূজা করিয়ে জায়গাটিকে শুদ্ধ করানো হয়। কিন্তু এর পরদিনই সেই রান্নাঘরে একটা নয়, বরং 5-6টার মতো ভয়ঙ্কর চেহারা আবার অ্যাপিয়ার হওয়া শুরু হয়। এরপর থেকে সেই রুমটি একেবারে চিরকালের মতো তালাবদ্ধ করে দেওয়া হয়। এই সত্যিকারের কাহিনীতে যে মহিলাটি ছিলেন, তার পুরো নাম ছিল মারিয়া গোমেজ পেরিরা। কোটার ডিলিউশন এটিও এক ধরনের মানসিক রোগ, যেখানে রোগী এটি বিশ্বাস করে যে সে আসলে মৃত, অর্থাৎ তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সব গলে গেছে, পচে গেছে, তার জীবন এখানেই শেষ। নিজেকে অনেকটা জম্বি মনে করতে থাকে। এইসব রোগীকে লক্ষ্যবারও যদি আপনি বোঝানোর চেষ্টা করেন যে না, আপনি সুস্থ আছেন, তারপর সে ভাবতেই থাকে যে তার ভেতরের বডি পার্ট গুলো সব গলে গেছে, নষ্ট হয়ে গেছে, আর সে একটি জিন্দা লাশ। ভাবতে পারছেন কতটা ভয়াবহ এই রোগ? প্যারানর্মাল অ্যাক্টিভিটি মাপার যন্ত্র। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি অর্থাৎ ভৌতিক কার্যকলাপ ইনভেস্টিগেট করেন, তারা এটির জন্য কিছু যন্ত্র ব্যবহার করেন, যার মধ্যে একটি হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। এটি দিয়ে এনভায়রনমেন্টের পরিবর্তন নির্ণয় করা হয়। হঠাৎ কোনো জায়গার তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে এটি দ্বারাই তা নির্ণয় করা সম্ভব। আরেকটি যন্ত্র হচ্ছে ডিজিটাল ভয়েস রেকর্ডার। এটি এমন একটি রেকর্ডার যেটি অ্যাম্বিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যাপচার করতে পারে। এটি অত্যন্ত হালকা শব্দ ধরে ফেলতে পারে। তৃতীয়টি হচ্ছে ইএমএফ সেন্সর, যার অর্থ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। যেখানে কোনো ফোন বা অন্য ডিভাইস নেই, সেখানে হাই ইএমএফ ডিটেক্ট করাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয়।
মামি। চীনের হিমান প্রদেশে পাহাড়ি এলাকায় একটি জাদুঘর আছে যেখানে অনেক দামি পুরাতন নিদর্শনের সাথে মামিও রাখা আছে। তবে এটি যে সে মামি নয়, রহস্যময় এক মামি। এই মামিটি 2000 বছর পুরনো একটি মহিলার মামি, যার নাম ছিল জিনজুই, যাকে লেডি ডায়ার নামেও অনেকে চেনেন। এই মামিটি বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছে। এমনকি দীর্ঘ 2000 বছর পুরনো হবার পরও এই মামিটিতে পচন ধরেনি। এমনকি এর চামড়া এখনো নরম আছে। শুধু তাই নয়, এর মাংসপেশি এখনো আগের মতোই আছে। অভ্যন্তরীণ সব অঙ্গ অপচনশীল অবস্থায় আছে। অনেকে তো বলেন এই মমির রক্তনালিকাও আগের মতোই নাকি আছে। এমনকি কিছু কিছু রক্তনালিকার মধ্যে রক্তও আছে এবং সেদিক দিয়ে নাকি এখনো রক্ত প্রবাহিত হয়। ওনাকে আসলে এক ধরনের বিশেষ লিকুইডের সাহায্যে মামি করা হয়েছিল। কিন্তু 2000 বছর পুরনো সেই স্পেশাল লিকুইডে আসলে কি ছিল সেটি আজকের এই উন্নত যুগের বিজ্ঞানীরাও খুঁজে বের করতে পারেনি। অদ্ভুত, তাই না? ক্যাপগ্রাস ডিলিউশন এটি একটি আজব ধরনের রোগ। এই রোগটি হলে মানুষ আজব আজব জিনিস ভাবতে থাকে। যেমন ধরুন, হঠাৎই একদিন আপনি আপনার বাবাকে দেখে ভাবছেন হয়তো এটা আপনার বাবা না, বরং আপনার বাবার রূপ ধরে কোনো ডুপ্লিকেট মানুষ আপনার সামনে এসেছে। মানে সে তার সামনের মানুষটিকে অন্য মানুষ ভাবতে থাকে মনে মনে। তারা মনে প্রাণে বিশ্বাসই করে নেয় যে এটি কোনোভাবেই সেই আগের মানুষটি নয়, যদিও সে দেখতে তার সেই চেনা মানুষটির মতোই। এটি একটি ভয়ঙ্কর মানসিক রোগ। এলিয়েন হ্যান্ড সিনড্রোম কোনোভাবে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কের ফেটাল লোব, প্যারাইটাল লোব বা অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্ত হলে কিংবা ব্রেন সার্জারি, স্ট্রোক, মস্তিষ্কে ইনফেকশন, টিউমার ইত্যাদির কারণে এমনটা হতে পারে। আবার যেসব নিউরোলজিক্যাল রোগে মস্তিষ্কের কোষ মরে যায়, যেমন অ্যালজাইমার, এসব রোগের জন্য এলিয়েন হ্যান্ড সিনড্রোম দেখা দিতে পারে। এই ভয়ঙ্কর রোগটি হলে আপনার নিজের হাতের উপর নিজেরই কন্ট্রোল থাকবে না। আপনার একটি হাত আপনার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। এমনকি আপনার নিজেরই হাত আপনার নিজেকে খুনও করে ফেলতে পারে। মনে হবে যেন এটি অন্য কারো হাত। আর এই রোগটি হলে আপনার একটি হাত নিজে থেকে ডিসিশন নেওয়া শুরু করে, যা সত্যি ভয়াবহ। বিগফুট ইয়েটি। বিগফুট ইয়েটি এদের অনেকেই দেখেছেন বলে দাবি করেন। এরা এমন এক ধরনের জীব যেগুলোকে হিমালয়ে পাওয়া যায়। এদের বুদ্ধি আছে, এরা শিকার করে, কিন্তু মানুষদের এরা খুবই ঘৃণা করে। কিন্তু এখনো কোনো প্রমাণ নেই যে এরা আসলেই আছে কিনা। কিন্তু হিমালয়ে যেসব গ্রাম আছে তাদের অনেকেই দাবি করেন যে তারা নাকি বিগফুট বা ইয়েতির মতো প্রাণীদেরকে দেখেছেন। বিবিসির রিপোর্ট অনুযায়ী মাউন্টেন ভিলেজে তাজিকিস্তান ও ত্রাগিস্তানে সবচেয়ে বড় ইয়েতির উইটনেস পাওয়া গেছে। 10 মে 2018 সালের মে মাসে টরন্টো শহরে ব্রিজের নিচে একটি গাড়ি ঝুলতে দেখা যায়। সবাই প্রথমে ভেবেছিল হয়তো কোনো শুটিং চলছে এখানে, কিন্তু পরে অথরিটি কনফার্ম করে যে এখানে কোনো শুটিংই ছিল না। আর কেউই জানে না এই গাড়িটি কোথা থেকে আর কিভাবেই বা আসলো এখানে, যার কারণে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কেননা স্বাভাবিকভাবেই একটি এত বড় গাড়ি, কথা নেই বার্তা নেই, একটি ব্রিজের মধ্যে সরু একটা কিছুর সাথে ঝুলছে। সত্যি ভাবার মতো বিষয়।